ঢাকায় আওয়ামী লীগের 15 লক্ষ নেতাকর্মীকে মাঠে নামাতে হঠাৎ ভয়ঙ্কর পরিকল্পনা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা দল বেঁধে রাজপথে নেমেছে এবং তারা কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি করেছে এই মুহূর্তে ঢাকায়। এদিকে আজ রাতে সেনাপ্রধানের পরিকল্পনায় দেশের নতুন পরিস্থিতি হয়েছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথে নেমে তুলপার পরিস্থিতি করছে। পরপর দুটি বড় বিশ্ববিদ্যালয়ে পরাজয়ের পরে ছাত্রদল এবং বিএনপির অবস্থা যে বেশ সংকটের মধ্যে পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা পাঠিয়েছি তারাও এখানে বুক বিলাসে মত্ত হয়ে পড়েছে। জুলাইয়ের সাথে গাদ্দারি, জুলাইয়ের সাথে প্রতারণা। মিডিয়ায় যে ফেসিজম, সেই ফেসিজমকে দূর না করে বরং সে ফেসবুকে যে বিচার নালিশ দিচ্ছে। বাংলাদেশে একটা অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে এবং এই পরিবর্তনের একদম কাছাকাছি চলে আসছে। যদিও এটা নিয়ে তেমন আলোচনা হচ্ছে না, মাঝখানে আলোচনা ছিল, কিন্তু এখন সেটা বাস্তবায়নের সময় এসেছে, বাস্তবায়ন হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন, এই সরকারের বৈধতা নেই। জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার, তারা ইউনূস সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসেবে উল্লেখ করছে। সংবিধানের 153টি অনুচ্ছেদের মধ্যে 57টি অনুচ্ছেদ মধ্যে অকার্যকর হিসেবে ঘোষণা করে নির্বাচন বাংলাদেশে হবে না। বাংলাদেশের নির্বাচন তখনই হবে যখন জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা জয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তখনই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের অস্থির সময়ে স্থিরতার কোনো লক্ষণ নেই, ক্রমান্বয়ে অবনতি ঘটছে। অজানা গন্তব্যে বাংলাদেশ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেশটাকে কেউ বলতে পারেন না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতে আমাদের কাছে নতুন অনেক তথ্য আসে যে দেশের রাজনীতি একটা তুলপার পরিস্থিতি ঘটে। অনেকে গোপনে থেকে অনেক পরিকল্পনা করে, সেই পরিকল্পনাগুলো আমরা পর্যালোচনা করে অনেক তথ্য এবং ভিডিও পাই। সব কিছু আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ নিউজটি দেখবেন, দেশের সকল আপডেট নিউজগুলো এক এক করে ধারাবাহিকলি দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢাকা শহর আবারও উত্তপ্ত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নীরবতা নেমে এসেছে, তখন হঠাৎ করেই এক আলোড়ন ছড়িয়ে পড়েছে রাজধানী বাতাসে। গোপন তথ্য ফাঁস হয়েছে। ঢাকায় একসাথে প্রায় 15 লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে মাঠে নামানোর এক ভয়ঙ্কর পরিকল্পনা নাকি সাজিয়ে তুলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক নির্দেশে রাজধানী গোয়েন্দা সংস্থাগুলো চরম ব্যস্ত হয়ে পড়েছে। কে কোথায় অবস্থান করছে, কোন জেলা থেকে কতজন নেতাকর্মী ঢাকায় আসতে পারে, এসব খুঁটিনাটির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। যদিও আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ, তবুও তাদের বিশাল সংখ্যক সমর্থক এখনো নীরবে সক্রিয়। ঠিক সেই নীরব শক্তিকে একদিনে জেগে তোলার নীলনকশা আঁকছেন ওয়াকারুজ্জামান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনার পিছনে রয়েছে দুটি বড় কারণ। প্রথমত, দেশে যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক মহল আবারও বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ে বিভ্রান্ত হয়। দ্বিতীয়ত, ঢাকা শহরকে পক্ষপাতদুষ্ট ভিড়ে ভরিয়ে দিয়ে অস্থায়ী সরকারের উপর চাপ সৃষ্টি করা। খবর এসেছে গত সপ্তাহে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গোপনে এক বৈঠক করেছেন কিছু সাবেক ছাত্রলীগ নেতা ও আঞ্চলিক সংগঠকদের সঙ্গে। সেখানে আলোচনা হয়েছে কিভাবে 15 লক্ষ মানুষের সমাবেশ হঠাৎ ঢাকায় নামানো যায়। সেই বৈঠকে ঢাকা শহরের বিভিন্ন প্রবেশপথ, বিশেষ করে টঙ্গী, সাভার, নারায়ণগঞ্জ এবং গাজীপুরকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওয়াকারুজ্জামান নাকি বৈঠকে স্পষ্ট ভাষায় বলেছেন ঢাকাকে একদিনে অচল করে দিতে হবে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। অনেকে আশঙ্কা করছেন যদি সত্যি এত বিশাল জনসমাবেশ হঠাৎ করে রাস্তায় নেমে আসে, তাহলে রাজধানী পুরোপুরি অচল হয়ে যাবে, যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে, জরুরি সেবা স্থবির হয়ে পড়বে, আর সাধারণ মানুষের জীবনে নেমে আসবে এক ভয়াবহ বিপর্যয়। অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন জানিয়েছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আমাদের প্রশাসন প্রস্তুত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যে বোঝা যায় সরকারও পুরো বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে এমন কোনো পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে তা শুধুমাত্র দেশের ভিতরে নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। কূটনৈতিক মহলের মতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই পদক্ষেপ রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবেও দেখা যেতে পারে। সাধারণ মানুষ কিন্তু ভীষণ আতঙ্কে। ঢাকার ব্যবসায়ীরা বলছেন, আমরা আর কোনো ধ্বংস চাই না, বাজারে আগুন লাগলে ক্ষতি আমাদেরই হবে। ছাত্র সমাজ বলছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কর্মজীবী মানুষ বলছে প্রতিদিনের আয় রোজগার বন্ধ হয়ে গেলে পরিবার চালানো কঠিন হবে। তবে আবার অনেকের মতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে ভয় দেখানোর কৌশল নিচ্ছেন। বাস্তবে হয়তো এত বিশাল সমাবেশ ঘটবে না, কিন্তু শুধু এই খবর ছড়িয়ে দিলেই সরকারের ভিতরে চাপ তৈরি হবে। রাজনীতির অভিজ্ঞ ব্যক্তিদের ভাষায় বাংলাদেশের মানুষকে মাঠে নামানো খুব কঠিন। রাজনীতির অভিজ্ঞ ব্যক্তিদের ভাষায় বাংলাদেশের মানুষকে মাঠে নামানো খুব কঠিন কিছু নয়, কিন্তু 15 লক্ষ মানুষকে একদিনে ঢাকায় জড়ো করা বাস্তবিক দিক থেকে প্রায় অসম্ভব। যাই হোক, ঢাকা এখন টান টান উত্তেজনায়।
সেনাপ্রধান অকার্যমানে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। মানুষ ভাবছে আবার কি নতুন করে রক্তপাত হতে যাচ্ছে, আবার কি রাজধানীর রাস্তায় নেমে আবারও সংঘর্ষ আর বিশৃঙ্খলা তৈরি হবে। বাংলাদেশের অস্থির সময়ে স্থিরতার কোনো লক্ষণ নেই, ক্রমান্বয়ে অবনতি ঘটছে। অজানা গন্তব্যে বাংলাদেশ, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেশটাকে কেউ বলতে পারেন না। যার যার মতো প্রেডিক্ট করে কথা বলেন, আজ যেটা বলছেন পরের দিন বলেন যে না, যা ভাবছিলাম তা তো হচ্ছে না। এমনি একটু এলোমেলো অবস্থায় আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করি। বিএনপি এখন উভয় সংকটে এবং বিএনপির ইতিহাসের খুবই খুবই অবনতিশীল একটি ক্রান্তিকাল এখন তাদের জন্য। এই ক্রান্তিকাল অতিক্রম কিভাবে করবেন সে সিদ্ধান্ত তারা নিতে পারছেন না। এমন একটি বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে আওয়ামী লীগ বিরোধীরা মনে করেছিল এখনই উপযুক্ত সময় বিনাশ করে দেওয়া আওয়ামী লীগ নামের আর কোনো কিছুর অস্তিত্ব রাখা যাবে না, এবং তারা সেভাবেই কাজকর্ম করছিলেন। দেশহার্সে দখল বাণিজ্য শুরু হয়ে গেল। তবে দুইটা পর্ব। বিএনপি দখল করেছে হাট ঘাট, গরুর বাজার, বাস স্ট্যান্ড, আওয়ামী লীগ নেতাদের মাছের খামার, পুকুর, বাড়ি, দোকান বাণিজ্য সবকিছু, তাদের ঠিকাদারি কাজ, তাদের সরকারি অফিস বা তাদের বাণিজ্যিক অফিস সব দখল করে নগদ টাকা কামাতে ব্যস্ত হয়ে গেছেন। এটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মানে রাজধানী পর্যন্ত সর্বত্র। এমনকি আওয়ামী লীগের নেতা হওয়া দরকার নেই, আওয়ামী লীগের কর্মী হলেই হলো। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক যারা রেখেছে তাদেরও লুটপাট করে একেবারে বিপন্ন করে দিয়েছেন। এই লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করে ফেলছিল বিএনপির মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ, এমনকি কেন্দ্রের অনেকে। আমার নিজ এলাকা পিরোজপুরে ইতিহাসের সবচেয়ে বেশি লুটপাট হয়েছে। আমার নিজ উপজেলা নাজিরপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, আমার বাড়িঘর লুটপাট করা, থানা সদরে আমার ভাই, আমার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমাদের অন্য নেতৃবৃন্দর ভয়ঙ্কর লুটপাট হয়েছে। প্রশাসন কোথাও বাধা দিতে গেলে স্থানীয় বিএনপি নেতারা বলতেন 16 বছর ওরা কিছু করতে পারে নাই, এখন এরা কিছু করে খাবে, এদের বাধা দিবেন না। একাধিক পুলিশ কর্মকর্তা বলেছে যে স্যার, আমরা ঠেকাতে গেলে বিএনপির নেতারা ফোন করে বলে না, ওরা যেটা করতেছে এটা অন্যায় না, 16 বছর এরা অত্যাচারের ভিতর ছিল, এখন এভাবে কিছু করে খাবে, এটা অবৈধ না। আর জামাতও দখল করেছে, দেশহার্সে বুদ্ধিমত্তা দিয়ে দখল করেছে। জামাত করেছে বড় বড় ব্যাংকগুলি দখল করে নিয়েছে, বিমা দখল করে নিয়েছে, বড় বড় কোম্পানি যেখানে জামাতের কোন সংস্রব ছিল দখল করে নিয়েছে। সচিবালয়ের সচিব, জেলা পর্যায়ে ডিসি, এসপি, বিভাগীয় পর্যায়ে ডিভিশনাল কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবিধানিক পদের বিভিন্ন প্রধান ব্যক্তি, সচিবালয়ের সচিব থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পদ, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ পদ, তারা ইন্টেলেকচুয়ালিটি যেটা সেটাকে দখল করেছে। দখল বাণিজ্যে কেউ পিছিয়ে ছিল না। এক গ্রুপ করেছে পরিকল্পিতভাবে, আর এক গ্রুপ নগদ খাই, এভাবে কাছিয়েছে। আর মবে জামাত অবশ্যই সম্পৃক্ত ছিল, কিন্তু তারা ফেসে পড়েনি। আর বিএনপি সারা বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, হেন কোনো জায়গা নাই যেখানে মব সন্ত্রাস করেনি। এই মব সন্ত্রাস এমন ভাবে করেছে যারা নানা কারণে আওয়ামী লীগের পর হয়তো খুব খুশি ছিল না, তারাও বলেছে যে বাংলাদেশের ইতিহাসে তো কোনোদিন এই জাতীয় নৈরাজ্য, এই জাতীয় সন্ত্রাস দেখিনি। আওয়ামী লীগের উপর কোনো না কোনো কারণে অখুশি ব্যক্তিরাও এই সরকারের বৈধতা নেই। জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার, তারা ইউনূস সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসেবে উল্লেখ করছে। সংবিধানের 153টি অনুচ্ছেদের মধ্যে 57টি অনুচ্ছেদ ইতিমধ্যে অকার্যকর হিসেবে ঘোষণা করে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানকে সরিয়ে তাদের কথিত জুলাই সনদ প্রতিষ্ঠা করতে চাইছে এবং 1971কে সরিয়ে 2024কে স্থাপন করতে চাইছে। জামায়াত ইসলামীকে মূলত নিষিদ্ধ করার দাবি উঠেছিল কারণ তারা সংবিধান মানে না। দেখুন, একই কথায় আবারও বলছে, ইউনূস সরকার সরানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। প্রমাণ চান? আমি মনে করছি কিছুদিনের মধ্যেই জামায়াত ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করবে, তার আলামত দিচ্ছি। ওয়েট। বিগত জুলাই সন্ত্রাস এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত যে বাইদাজাসী, ফরদাজাসী এবং অবদাজাসী মানে জামায়াত শিবির, তা এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না, আপনাদের রাজনৈতিক জ্ঞান শূন্য বলে আমাকে বলতেই হবে। সেজন্য আগে আমি ক্ষমা চাই যারা বুঝতে পারেননি এখনো তাদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রতিটি বিদ্যায়তনে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তা আপনাকে বিশ্বাসে সহায়তা করবে যে আজকের বাংলাদেশ জামায়াত ইসলামীর বাংলাদেশ।
তার মানে সেই যে স্লোগান, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় শেখ মুজিবের ঠাঁই নাই, সেই গোলাম আজম এবং নিজামীর বাংলাতেই আপনাদের বসবাস, এটা আপনাদের মেনে নিতে হবে, আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু এই জামায়াতি বাংলাদেশ নিয়ে জামায়াত শিবিরের পরিকল্পনাটা আসলে কি, আসুন সেটা নিয়ে বরং কথা বলি আজকে। তবে তার আগে একটি ভিডিও ক্লিপ দেখবো, একটু দীর্ঘ ভিডিও, কিন্তু আপনাদের শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না কোন বাংলায় আপনি এখন আছেন এবং কেন এই ভিডিও ক্লিপটি গুরুত্বপূর্ণ এবং কেন আমি দাবি করছি যে কিছুদিনের মধ্যেই ডক্টর ইউনূসের এই সরকারকে অবৈধ ঘোষণা করে জামায়াত শিবির মাঠে নামবে। এই ভিডিও সম্পাদককে আমি বলবো যে গুরুত্বপূর্ণ ওই ভিডিওটির যতটা কম সময়ের মধ্যে জামায়াতের বার্তাটুকু তুলে ধরা যায় সেটুকু উনি করবেন। যেখানে পালিয়ে গেছে সরকার, বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন রিজাইন করে, পার্লামেন্ট নাই, সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে? হু নোজ অ্যাবাউট অ্যাডভাইজারি ওপিনিয়ন জুরিসডিকশন? আমাদের সংবিধানের 153টা আর্টিকেল আছে, তার মধ্যে 57 আর্টিকেল হ্যাজ বিন অ্যাব্রোগেটেড এজ অফ টুডে। 57টাকে আমরা নিজেরাই কিল করে ফেলছি। 153টার মধ্যে 57টা গন কেস। আর এখন এসে আমরা বলতেছি উই আর উইদিন দি কনস্টিটিউশনাল মেকানিজম। ওয়্যার ইজ দি সোর্স অফ কনস্টিটিউশনাল? কোথায় মেকানিজম? কোথায় ইউনূস সরকারের মেকানিজম? কোথায় আছে সংবিধান? ওয়্যার ইজ দি কনসেপ্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট? যেটা ধরাও হয় 106 এ সুপ্রিম কোর্ট আর দিয়েছে। ক্যান দ্য সুপ্রিম কোর্ট ক্রিয়েট অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার বাই টেকিং শেল্টার টু আর্টিকেল 106? আনসার ইজ নো। এখন এসে আমরা আর্গুমেন্ট করছি যে আমরা উইদিন কনস্টিটিউশন আছি। কিভাবে উইদিন কনস্টিটিউশন আছি? কি করে আমরা এখানে এই আমরা 31 পলিটিক্যাল পার্টি বিষয়ে আলোচনা করছি, সংবিধানের কোন কোন ধারা অনুচ্ছেদ সংশোধন করা যাবে না যাবে? কোথায় পেলাম এই ক্ষমতা? হু গেভ আস দি পাওয়ার? আমরা এখানে আলোচনা করলে কি লাভ হবে? ওয়্যার ইজ দি পার্লামেন্ট? ইজ দিস দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার? আমাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে? আমরা যে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আন্ডার হোয়াট ল? ওয়্যার ইজ দি ল? আন্ডার হোয়াট ল দি ইলেকশন উইল টেক প্লেস? ওয়্যার ইজ দি ল? হু ক্যান সে দিস ইজ দি ল? কে বলতে পারে কোথায় আইন আছে? যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই, প্রেসিডেন্ট সিস্টেম নাই, পার্লামেন্ট নাই, আমরা বলছি উই আর নাকি উইদিন দি কনস্টিটিউশন। আমরা বলছি যে সমস্ত ব্যাপারে আমরা একমত হলাম, এই চার্টারে আমরা এটা বলবো যে এই সমস্ত ব্যাপারে সংবিধানের যে অংশগুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে, এই সাংঘর্ষিকের মধ্যে আমরা একমত হলাম বিষয়গুলো প্রাধান্য পাবে। দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার আর্গুমেন্ট। তাহলে এটাও যদি বলতে না পারি এত আলোচনা কি কারণে? কেন এটা প্রিভিলেন্স পাবে না? গণ অভ্যুত্থানের পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমেসি দেওয়া যাবে না? মার্শাল ল কি বেশি পাওয়ারফুল নাকি গণ অভ্যুত্থান বেশি পাওয়ারফুল? মিলিটারি রুল কি বেশি ক্ষমতাধর নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি? ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং দিস মাস মুভমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার মিলিটারি ল। দেখলেন তো ভিডিওটা, কি বুঝলেন? ভিডিওটি এই সময়ের বাংলাদেশের আইন অঙ্গনের শক্তিমান একজন আইন সর্দার শিশির মনিরের, যিনি কিনা একজন জামায়াত ইসলামীর নেতা, তিনি ব্যারিস্টার এবং বাংলাদেশের আইন অঙ্গনে এখন তিনি রাজ করছেন। তার কথা মানেই হচ্ছে আইন, তার কথা মানেই জামিন, তার কথা মানেই যে কোনো সময়ে যে কোনো পরিবর্তন। তিনি উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে সরিয়ে দেওয়ার একটা উদ্যোগের গুঞ্জন শোনা যাচ্ছে। অ্যাট দি সেম টাইম মাহফুজ আলমকে এনসিপির পাওয়ার স্ট্রাকচার থেকে মাইনাস করা হয়েছে। এটা আমরা আগে থেকেই বলে আসছি, কিন্তু মাহফুজ এখন নিজে মাইনাস হয়ে হতাশায় ক্ষোভে ফেসবুক পোস্ট দিয়ে বসেছেন। তার ফেসবুক পোস্টটা রহস্যময়, এটা তাৎপর্য অনেকে বুঝতে পারছেন না, বিশেষ করে জামাত শিবিরের লোকজন। আমি একটু তাফসীর করছি। দর্শক, মাহফুজ আলম ইংরেজিতে লিখেছেন, কারণ বাংলায় লিখলে আবার কমেন্ট বক্স ওপেন রাখলে খবর আছে। ইংরেজিতে লিখেছেন, কঠিন ইংরেজি, যাতে বুঝতে অসুবিধা হয়। আবার কমেন্ট বক্স অফ, আমি যেটা দেখতে পাচ্ছি, কমেন্ট করা যায় না। 25টা কমেন্ট আমি পাচ্ছি, মনে হয় অফ করার আগের কথা। এই যে দেখেন, একজন ছাত্রনেতা, একজন উপদেষ্টা কতটা বেকায়দায় থাকলে, কতটা ফেসিবাদী মানসিকতা হলে, ফেসিবাদী এই সেন্সে যে অন্যের বাক স্বাধীনতাকে স্বীকার করে না, এই কারণে কমেন্ট বক্স আটকে দেয়, অফ করে দেয়। কমেন্ট করার জন্য নিজে বলবে, কিন্তু অন্য কাউকে তার বক্তব্যে সমালোচনা করতে দেবে না। এই মাহফুজ আলম লিখেছেন, we don't need another proxy Maududist party in Bangladesh political landscape. There are already half a dozen proxies working. You won't add anything, rather redefine, reorganize and reclaim. আমি বাংলা একটু আপনাদেরকে বলি। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আরেকটি মওদুদীপন্থী দলের প্রয়োজন নেই। ইতিমধ্যেই অর্ধডজন প্রক্সি কাজ করছে মওদুদীপন্থী দল হিসেবে। আর নতুন কিছু যোগ করেন না, বরং পুনর্নির্ধারণ, পুনর্গঠন আর পুনরুদ্ধার করুন, মানে নতুন কিছু করেন। মাহফুজ মওদুদীপন্থী দল হিসেবে কাকে মিন করেছেন? এখানে জামাত শিবিরের লোকজনের রিয়াকশন করা কিছু নেই। মওদুদীপন্থী দল, এটা মওদুদীবাদ বা এভাবে বলেন নাই। তা মজার বিষয়, এই মাহফুজ নিজেই মওদুদীর থিওরিতে বিশ্বাস করেন বা করতেন এবং সেটা মুখস্থ করে শিবিরের সাথী হয়েছেন। হোয়াটএভার, এখানে মওদুদীপন্থী প্রক্সি দল হিসেবে এনসিপিকে বলেছেন। এখন এনসিপিকে মওদুদীপন্থী প্রক্সি দল হিসেবে গালি দিলেন কেন? কারণ এনসিপি মাহফুজকে ধ্বংস করে দিয়েছে। একসময় এনসিপির কে নেতা হবে, এনসিপির কি সিদ্ধান্ত হবে, কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না,
এগুলো ঠিক করতো মাহফুজ। মাহফুজের কনসার্ন ছাড়া এনসিপিতে কাউকে পোস্ট পজিশন দেওয়া যেত না, কোনো সিদ্ধান্ত হতো না, সবকিছু ঠিক করে দিতেন মাহফুজ। কিন্তু এখন এনসিপি মাহফুজকে গোনে না। মাহফুজপন্থীরা এখন কোণঠাসা। সর্বশেষ মাহফুজপন্থী আব্দুল কাদের যে ধরা খেয়েছে, মানে আসলে এখানে আরো একটা ব্যাখ্যা আছে। দেখেন, মৌদুদিবাদ বা জামাতকে গালি দেয়, ঘৃণা ছড়ায় মাহফুজ, কিন্তু মাহফুজ নিজে কিন্তু জামাতের সাথে ঠিকই যোগাযোগ রাখে। আপনারা দেখেছেন আমির জামাতকে দেখতে গিয়েছে। আবারও আমি জানি জামাতের হাইকমান্ডের সাথে, লক্ষ্মীপুর জামাতের সাথে তার ভালো সম্পর্ক। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। সবাই সবার মন্তব্য প্রকাশ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।